এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি এটা একদম পিওর ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা। যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটি মূলত যিনি প্রত্যক্ষদর্শী এবং যিনি এই কাজটি করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন এবং বিভিন্ন স্পর্শকাতর জিনিসগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন, কারণ যার উপর করা হয়েছিল তিনি এখনো জীবিত আছেন। এই কারণে মূলত এই বিষয়টি প্রকাশ করা নিষেধ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি ঘটে 2008 সালে। 2008 সালে এটি ঘটেছিল বরিশালে। বরিশালের কোন জায়গাতে, এই জায়গাটা স্পেসিফিক করে আর কি বলা যাচ্ছে না, শুরুতেই বলেছি সঙ্গত অনেকগুলো কারণে সেটি বলা যাচ্ছে না। পারিবারিক কলহের সূত্রপাতে এই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সেটি এমন হয় যে যিনি করেছিলেন তার নানা, তিনি বেশ ভালো ছিলেন। তার 3 মেয়ে ছিল, তারপর তার একটা ছেলে ছিল। তো 3 মেয়ের মধ্যে 1 মেয়ের ছেলে হচ্ছে এই ঘটনার মূল নায়ক, যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। এবং ব্ল্যাক ম্যাজিক করার পেছনে অনেকগুলো কারণ ছিল, সেটি আমি বলছি। তাহলে প্রিয় লিসেনার্স, আপনারা বুঝতে পারবেন যে কেন বেশ কিছু বিষয় বলতে চাচ্ছি না আর কেনই বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সেটি হচ্ছে যে যিনি করেছিলেন ওনার নানি বার্ধক্যজনিত কারণে এই কারণে বলছি যে ওনার বয়স প্রায় 50 হয়ে গিয়েছিল। আর এই কারণে ওনার এমনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ওনার লেগে থাকতো। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে উনি কানে কম শুনতে থাকেন এবং কানে কম শুনতে শুনতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় যে উনি কানে প্রায় একদম শুনতেন না বললেই চলে। গ্রামে কিন্তু মহিলাদের এই ধরনের সমস্যাগুলো, মানে দৈনন্দিন জীবনযাপনে এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক বড় করে দেখা হয়। যদিও বা চিকিৎসা হয়েছিল তার, কিন্তু কোনো উন্নতি না হয়, মানে উন্নতি হয়নি আর কি। যার ফলে পারিবারিক সম্মতিতে, মানে নিজের ছেলে মেয়েদের সম্মতিতেই এই যিনি ঘটনা ঘটিয়েছেন আর কি, তার নানা, তিনি বিবাহের সিদ্ধান্ত নেন, মানে দ্বিতীয় বিবাহ। যদিও তার প্রথম স্ত্রী জীবিত আছে, কিন্তু তিনি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেন এবং দ্বিতীয় বিয়ে উনি করেনও। দ্বিতীয় বিয়ে করার কিছুদিন পর থেকেই শুরু হয় কিছু ঘটনা। যেমন প্রথমে যখন, মানে ওনার আগের স্ত্রী ছিল, তিনি এখনো আছেন ঠিক আছে, কিন্তু ওনার যে 3 মেয়ে ছিল এবং 1 ছেলে ছিল, এই 3 মেয়ের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। তাদের নাতি নাতনি হয়ে, মানে তাদের ঘরে সন্তান হওয়ার কারণে তার নাতি নাতনি হয়ে গেছে। নাতি নাতনিদেরকে তিনি খুব আদর করতেন। ওদিকে তার একমাত্র ছেলে, তাকে খুবই আদর করতেন। বিয়ের অল্প কয়েকদিনের মধ্যে এমন একটা অবস্থা হলো যে তার নাতি নাতনি, ছেলে মেয়ে কাউকে দেখতে পারেন না এবং তাদেরকে ভয়ানক রকমের শত্রু হিসাবে গণ্য করেন। তো তারা তো চিন্তিত হয়ে পড়ে, কি ব্যাপার, আমার বাবা এত ভালো ছিল, মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন চেঞ্জ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? সবাই চিন্তা করে তাদের নতুন মা, মানে সৎ মা, মানে যিনি ঘটনা বলছেন তার হচ্ছে সৎ নানি, নিশ্চয়ই এমন কিছু করেছে যার ফলে তার নানা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে তার নানা তার মেয়েদেরকে সহ্য করতে পারছে না, তার ছেলেকে সহ্য করতে, মানে যিনি ঘটনা পাচ্ছেন তার মামাকে আর কি, তার ছেলেকে সহ্য করতে পারছে না, আর নাতি নাতিদেরকে সহ্য করতে পারছেনই না। কি করা যায়? তারা রুদ্ধদ্বার মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে সিদ্ধান্ত হলো যে নিশ্চয়ই এমন কোনো কাজ করা হয়েছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে, সুতরাং এটিকে কাটাতে হবে এবং কাটানোর জন্য কোনো কবিরাজের শরণাপন্ন হতে হবে। তো এই দায়িত্বটা এসে পড়ল
ওই ব্যক্তির বড় মেয়ের ছেলের ঘাড়ে, মানে যিনি এই ঘটনার মূল সাক্ষী আর কি। তিনি সানন্দে এই প্রস্তাব গ্রহণ করে নিলেন, কারণ হচ্ছে তার নতুন সৎ নানির উৎপাতের শিকার তিনি নিজেও হচ্ছিলেন, যার ফলে এই বিষয়টি থেকে তারা নিষ্কৃতি চাচ্ছিলেন। এবং আরো একটা বিষয় ছিল, সেটি হচ্ছে যে তার নতুন সৎ নানি সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়ার একটা পরিকল্পনা এটা ছিলেন। যেহেতু তার নানার আরো 3 মেয়ে এবং একটা ছেলে ছিল, তাদেরকে বঞ্চিত করা হবে, এবং সত্যি তাই এরকম বঞ্চিত করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। যদি দ্রুত এটাকে প্রতিহত না করা যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এই কারণে তার উপর এসে দায়িত্ব পড়ে যে এই বিষয়টি সমাধান করার জন্য। তিনি বেশ কয়েকটা জায়গায় ঘুরে এক ভালো কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তিনি বলেন যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তোমার নানার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা আমি এখনই বলতে পারবো না। তোমাকে বেশ কিছু জিনিস আনতে হবে, যেমন স্বামী স্ত্রীর একত্রে জোড়া কবরের মাটি, 2টি শোল মাছ, 7 ঘাটের পানি, 4 রাস্তার মোড়ের মাটি, সাদা ও কালো 1টি করে 2টি কবুতর, কাফনের কাপড়, 6টি হাঁস, 1টি নতুন চাকু এবং 1টি কাচের গ্লাস, সেই সাথে 2টি পেরেক। এই জিনিসগুলো তাকে ম্যানেজ করতে হবে। অন্যগুলো খুব সহজ হলেও জোড়া কবরের মাটি আনাটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল তার জন্য। কবিরাজ তাকে বলল যেই রাত্রে সে যাবে সেই রাত্রি হতে হবে অবশ্যই পূর্ণিমা বা অমাবস্যার রাত, এবং যেই রাত্রে যাবে সেই রাতে অবশ্যই আগে কবিরাজের বাড়িতে আসতে হবে, কারণ ওই রাতে কবিরাজ একটি জিনিস তার সাথে দেবে, এই জিনিসটা সাথে নিয়ে যেতে হবে, এবং কবিরাজ যেই রকম নির্দেশনা দেয় সেই নির্দেশনা মাফিক তাকে কাজ করতে হবে। তো বড় একটা সমস্যা ছিল হচ্ছে এই জোড়া কবর বের করা, এবং জোড়া কবর হলেই হবে না, অবশ্যই সেটা স্বামী স্ত্রীর হতে হবে। খুঁজতে খুঁজতে অবশেষে এমন একটি জোড়া কবর পেয়ে যায়। যে কবরস্থান থেকে এই মাটি সংগ্রহ করার জন্য তিনি গিয়েছিলেন, এই কবরস্থানের এরিয়াটাও আমাকে বলেছেন, সঙ্গত কারণ আমি সেটা বলছি না। তো যে রাতে পূর্ণিমা ছিল, ওই পূর্ণিমা রাতে আগে থেকেই তো কথা বলা ছিল কবিরাজের সাথে, তো কবিরাজের কাছে ওই রাতে যান, কিন্তু সাথে নিয়ে গেছেন তার এক বন্ধুকে। তবে কবিরাজ বলে দেন বন্ধু যেন কখনোই কবরস্থানের ভেতরে না ঢোকে, সে বাইরে থাকবে, ভেতরে কি হবে সে যেন না দেখার চেষ্টা করে বা সে যেন না যায়। সে যদি সাথে যায় তাহলে আর কাজ হবে না। তো কবিরাজ একটি শিশিতে, মানে একটা ছোট বোতলে তেল দেন এবং বলেন কবরস্থানের ভেতরে ঢুকে সমস্ত শরীরে এই তেলটা মাখতে হবে, তাহলে কোনো খারাপ বা দুষ্টু জিন বা পরী এরা কোনো ক্ষতি করতে পারবে না। এবং কবরের মাটি নেওয়ার সময় যাই ঘটুক না কেন কোনোভাবেই পেছন দিকে তাকানো যাবে না, সামনের দিকে যাই থাকুক না কেন এই তেল গায়ে মাখলে তার কেউ ক্ষতি করতে পারবে না। সুতরাং কোনোভাবেই ভয় পাওয়া চলবে না, ভয় পেলেই কিন্তু সর্বনাশ। তো ভালো কথা, পূর্ণিমার রাতে ওই ভাই সে তার বন্ধুকে নিয়ে চলে যায় সেই কবরস্থানে, যেটি আগে থেকেই তারা ফিক্সড করে রেখেছিল। তার বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রেখে কবরস্থানের ভিতরে ঢুকে যায়। ওই কবরস্থানের ঢোকার যে গেটটি সেটি ছিল একটি বাঁশের গেট আর কি, ওই বাঁশ কেটে লম্বা লম্বা বাতা তৈরি করে এক ধরনের গেট দেয়, ওরকম গেট আর কি। কবরস্থানের ভেতরে কোনো আলো ছিল না, এমনি চাঁদের আলোতে যতটুকু দেখা যায়, যেহেতু পূর্ণিমার রাত ছিল এই কারণেই আসলে পূর্ণিমার রাতকে তারা ফিক্সড করেছিল, কারণ অমাবস্যার রাতে তো কিছু দেখা যায় না, পূর্ণিমার রাতে যেতে হবে। এই কারণে তারা যাতে দেখতে পায় চাঁদের আলোতে, এই জন্যই মোটামুটি সিদ্ধান্ত হয়েছিল যে পূর্ণিমার রাতে যাবে। তো পূর্ণিমার রাতেই তারা গিয়েছিল, বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর ওই তেল তার শরীরে মাখে খুব ভালো করে, এবং তারপর
সে ওই জোড়া কবরের দিকে এগিয়ে যায়। সে যতই জোড়া কবরের দিকে এগিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল কবরস্থানে থাকা আশেপাশে যেই ছোট গাছ, বড় গাছ, তারপর কিছু কিছু জায়গায় যেহেতু কবরস্থানটা বড় ছিল ওই বাঁশের ঝোপঝাড়ও ছিল, মনে হচ্ছে সেগুলো খুব জোরে জোরে দুলছে, ঝড় বাতাস এগুলো হচ্ছে। সে তো আগে থেকে জানতো, কবিরাজ বলে দিয়েছিল এই ধরনের ঘটনা ঘটবে, সুতরাং সেগুলোতে সে কোনো পাত্তা দিচ্ছিল না। ওই যে দুটা কবর, ওই কবরের কাছে সে যখন গিয়েছে এবং কবরের মাটি তুলতে যাবে, হঠাৎ করে তার চোখের সামনে ভেসে ওঠে ওই কবরের উপরে দুজন ব্যক্তি বসে আছে। এবং শুধু তাই না, তার সামনে পেছনে যত কবর আছে এই কবরের উপরে কেউ বসে আছে এবং প্রত্যেকের চেহারা একই রকম। সেটি হচ্ছে যিনি এই কবরের মাটি আনতে গেছেন সবার চেহারা তার মতো, কাফনের কাপড় পরা বসে আছে এবং তার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসছে। প্রিয় লিসেনার্স, এই দৃশ্য দেখার পর কোন মানুষের কি স্বাভাবিক সেন্স থাকে? নিশ্চয়ই থাকে না। কিন্তু যে কবর থেকে তিনি মাটি নেবেন উপর থেকে, সেই কবরের উপরেই দুজন বসে আছে এবং তার চেহারা তার মতোই যিনি নিতে গিয়েছেন। ওই অবস্থায় ওই মাটির উপর হাত দেওয়াটা কতটা সাহসিকতার ব্যাপার প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। কিন্তু উনি সেই সাহসিকতার কাজটা করেন। তিনি ওই অবস্থাতেও 2-3 মুঠো মাটি ওইখান থেকে সংগ্রহ করেন, সংগ্রহ করে একটা পাত্রের মধ্যে রাখেন এবং সেখান থেকে যখনই উনি পেছন দিকে ঘুরেছেন তখন দেখে প্রকাণ্ড আকৃতির 2টি কুকুর। প্রিয় লিসেনার্স, আমার এক সহপাঠীর বাবার গল্প, এই বাবার গল্প কিন্তু আমি করেছিলাম। উনিও কিন্তু কবরের মাটি আনতে গিয়েছিলেন, পেছন দিকে যখন ঘুরেছেন সেখানেও কিন্তু 2টি কুকুর ছিল, তারা পথ আগলে দাঁড়িয়েছিল। ওনার বেলাও সেম ঘটনা ঘটে, 2টি কুকুর তার পথ আগলে দাঁড়ায়, কিছুতেই যেতে দেবে না। কিন্তু তিনি তো জানতেন যে ভয় পাওয়া যাবে না, সে যদি এখন ভয় পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, এখানেই তার মৃত্যু হবে। যদিও বা উনি ভয় পাচ্ছিলেন, কিন্তু তিনি সাহসিকতার সাথে যে কাজটি করেন সেটি হচ্ছে যে ওই কুকুরের দিকে উনি এগিয়ে যান। কিন্তু যত কুকুরের দিকে এগিয়ে যায় ওই কুকুর 2টি কি হয়, তার পথ ছেড়ে দিয়ে দুপাশে চলে যায়, মানে তত মাঝখানে ফাঁকা করে দুপাশে চলে যায়। এর পেছনে কারণ হলো তার শরীরে ওই যে তেলটি মাখা ছিল, ওই তেলের কারণে ওই কুকুর 2টি হয়তোবা সরে যাচ্ছিল, যার কারণে সে খুব নির্বিঘ্নে কবরস্থান থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারে এবং বের হয়ে আসার পর কিন্তু আর কিচ্ছু দেখে না, সবকিছু স্বাভাবিক। তিনি তার বন্ধুকে সাথে নিয়ে দ্রুত ওই কবরস্থান ত্যাগ করে, বন্ধুকে তার বাড়িতে এগিয়ে দিয়ে সে সরাসরি ওই রাতেই ওই কবিরাজের কাছে চলে যায়। কবিরাজের কাছে চলে যাওয়ার পর কবিরাজের কাছে মাটি বুঝিয়ে দেন এবং কবিরাজ বলে যে পরের দিন সে যেন বাকি জিনিসগুলো সংগ্রহ করে রাত 12টার দিকে তার বাড়িতে আসে এবং আসার সময় 5001 টাকা যেন সাথে নিয়ে যায়। কবিরাজের সাথে কিছু টাকার চুক্তি ছিল, যার কারণে সে সেই জিনিসগুলো নিয়ে যেতে বাধ্য ছিল। পরের দিন যেই প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, শুরুতে বলেছি যে 2টি শোল মাছ, 7 ঘাটের পানি, 4 রাস্তার মোড়ের মাটি, সাদা ও কালো 1টি করে 2টো কবুতর, কাফনের কাপড়, 6টি হাঁস, 1টি নতুন চাকু এবং 1টি কাচের গ্লাস, সাথে 2টি পেরেক। এগুলো নিয়ে তিনি কবিরাজের বাড়িতে চলে যান। কবিরাজ তাকে বলে যে এই যে 7 ঘাটের পানি নিয়ে এসেছো, এটি ওই কাচের গ্লাসে ঢাললো। সে ঢালার পর কবিরাজ বলেন এই কাফনের কাপড়টা আমি গায়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ব। আমি যখন শুয়ে পড়ব তখন তোমার হাতে এই যে গ্লাসটি রয়েছে, এই গ্লাসটি খুব কাঁপতে থাকবে। একটা সময় তুমি এই গ্লাসটি কোনোভাবে হাতে রাখতে পারবে না, তোমার হাত থেকে পড়ে যাবে। হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার পর মাটিতে থাকা পানি আমার গায়ে ছিটিয়ে দিবা। এতটুকুই তোমার কাজ, বাকিটা আমার কাজ। প্রিয় লিসেনার্স, উনি ওই কাচের গ্লাসটি হাতে নেন এবং কবিরাজ ওই কাফনের কাপড় গায়ে দিয়ে মাটির উপর শুয়ে পড়েন। মাটিতে শুয়ে পড়ার 1 মিনিটের মধ্যে হঠাৎ করে ওই গ্লাসটি নিজে নিজেই খুব জোরে নড়াচড়া করতে থাকে। আর ওই ভাই খুব শক্ত করে
গ্লাসটি ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু এক হাত দিয়ে ধরতে হবে, দুই হাত দিয়ে না। এবং ওই গ্লাসটি এমন ভাবে নড়াচড়া করছিল যে ওনার ওয়েট ছিল ওই সময় প্রায় 60 কেজি, তার 60 কেজির বডি পর্যন্ত নড়াচড়া করছিল ওই গ্লাস নড়াচড়া করার কারণে, এত জোরে নড়াচড়া করছিল। একটা সময় উনি ওই গ্লাসটি আর হাতে ধরে রাখতে পারেন না, হাত থেকে ঠাস করে নিচে পড়ে যায় এবং নিচে পড়েই ঝনঝন শব্দে ভেঙে যায়। ভেঙে যখন যায়, আগে থেকে বলা ছিল যে মাটিতে যে পানি পড়বে ওই পানিটা থেকে কিছু পানি নিয়ে তার গায়ের উপর ছিটিয়ে দিতে। যখন ছিটিয়ে দেয় তখন কবিরাজ উঠে বসে। উঠে বসার পর কবিরাজ বলতে থাকে, তোমার নানা বাড়িতে মোট 11টি তাবিজ পুঁতে রাখা হয়েছে। পুকুর পাড়ের চারদিকে 4টা, চাপকল মানে টিউবওয়েল, যেখানে ওই টিউবওয়েলের মধ্যে একটা ফেলে দেওয়া হয়েছে যেটি পাইপের মধ্যে চলে গেছে। তারপরে ওই বাড়িতে চুলা রয়েছে, ওই চুলায় একটা, এবং বাড়ির চারদিকে 4টা, এবং বাড়ির যে মেইন গেট ফটক সেখানে একটা। এই মোট 11টি তাবিজ সেখানে পুঁতে রাখা হয়েছে। এই তাবিজগুলো ওই কবিরাজ সে তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে জিন চালান করে ওই তাবিজের কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। এখন অন্য কাজ করতে হবে। সেই কাজটি এখন কবিরাজের। কবিরাজ কি করে, ওই অবস্থা থেকে উঠে ওই যে হাঁসগুলো নিয়ে এসেছিল, ওই চাকু দিয়ে, চাকুগুলো খুব ভারী ছিল, আসলে চাকু তো না, ওটা দা আর কি, এক এক কোপে একটা করে হাঁসের মাথা মানে এক কোপে বিচ্ছিন্ন করে ফেলছিল। এবং হাঁসের গলা থেকে যে রক্ত বের হচ্ছিল ওই রক্তগুলো ওই যে কবর থেকে আনা মাটি, এই মাটিগুলোর উপরে দিচ্ছিল। এবং তারপর ওই যে 4 রাস্তার মাটি, এই 4 রাস্তার মাটি আর কবরের মাটি মূলত এক জায়গা করে ওই রক্তগুলো ওর মধ্যে মিক্স করে আর কি। তারপর সে কি করে, এই মাটি এবং আদার্স অন্যান্য জিনিসগুলো দিয়ে এবং কিছু লিখে তাবিজ তৈরি করে। এর মধ্যে 2টো তাবিজ ওই যে কবুতর, ওই কবুতর দুটিকে খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে ছেড়ে দেয়। আর 2টো তাবিজ 2টো শোল মাছের পেটের মধ্যে দিয়ে দেয়, মানে তার ওই শোল মাছ দুটোকে খাইয়ে দেয়। এবং ওই কবুতর দুটিকে খাইয়ে দিয়ে আকাশে ছেড়ে দেয়, তারা উড়ে চলে যায়। আর 2টো শোল মাছ তার হাতে দিয়ে বলে, একটি শোল মাছ বদ্ধ পানিতে ছেড়ে দিবা, মানে একটা পুকুরের মধ্যে ছেড়ে দিবা, আর একটা পানি মানে আর একটা শোল মাছকে যেখানে জোয়ার হয়, জোয়ার ভাটা হয়, এমন একটা জায়গায় ছেড়ে দিবা। এটাই কাজ, বাকি তোমার আর কোনো কাজ নাই। সে তাই করে। ওই রাতেই, যেহেতু বরিশাল নদী এলাকা, জোয়ার ভাটা তো বিভিন্ন নদীতে হয়, তো খুব সহজেই সে কাজটি করে, একটা পুকুরের মধ্যে ছেড়ে দেয় আর একটা নদীতে ছেড়ে দেয়। সে যখন এই কাজগুলো করে বাড়িতে আসে, বাড়িতে আসার সাথে সাথে দেখে ঘরের চালের উপরে 2টো কবুতর বসে আছে। কবুতর দুটিকে দেখে তার চেনা চেনা লাগে, যে কি ব্যাপার, এই কবুতর দুটি এখানে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কবুতরের পায়ের সাথে লাল ফিতা টাইপের কিছু একটা বাঁধা, গায়ে মানে মাথার উপর বা গায়ে সিঁদুরের মতো কিছু লাগানো, এটা দেখেছি বলে মনে পড়ে। তখন সে ওই কবিরাজকে ফোন করে। ফোন করার পর কবিরাজ বলে যে এই 2টো হচ্ছে সেই 2টো কবুতর, এই 2টো কবুতরকে 2টো তাবিজ খাইয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন বলে যে এখন আমাদের করণীয় কি? বলে তোমাদের কোনো করণীয় কিছু নাই, যা করার এমনিতেই হবে, বা যা হবার এমনিতেই হবে। এই কবুতর 2টোকে যখন দেখবে মারামারি শুরু করেছে নিজেরা নিজেদের মধ্যে, তখন তোমার নতুন সৎ নানির সাথে তোমার নানার ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। এই কথা ফোনে বলতে না বলতেই হঠাৎ করে দেখতে পায় যে ওই কবুতর দুটি নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। আর কবুতর দুটি মারামারি করছে, ওদিকে তার নানা এবং সৎ নানির ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তার নিজেরা নিজেদের মধ্যে প্রচন্ড কলহে লিপ্ত হয়েছে, এমনকি ঝগড়াঝাটি এমন পর্যায়ে পৌঁছে যায় হাতাহাতি শুরু হয়ে যায়। এমত অবস্থায় উনি বুঝতে পারেন যে কাজ শুরু হয়ে গিয়েছে। দিন রাত প্রচন্ড কলহ এরকম চলতে থাকে 2 মাস।
2 মাস চলতে থাকে। আর এই 2 মাসের মধ্যে যে ঘটনাটি ঘটে, যে ওনার নানা দিনকে দিন শুকিয়ে যেতে থাকে এবং 2 মাসের মধ্যে উনি একদম কঙ্কাল সারের মতো হয়ে যায়। মানে এতটা ভয়াবহ প্রভাব ফেলেছিল এই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক তো মূলত 2 ভাবে করা হয়েছে। এক হলো তার নতুন বিবাহিত স্ত্রী করেছিল, আর একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটি হলো ভালোর জন্য তার মেয়েরা ছেলেরা করেছিল তার নাতিকে দিয়ে, যার ফলে ওনার শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে।